মুক্ত গণতান্ত্রিক চর্চা ফ্যাসিস্টরা তো কাউকে করতে দেয়নি। এই 31 দফায় বাংলাদেশের চার্টার হবে ইনশাল্লাহ। বাংলাদেশের তৃণমূলের প্রবক্তা যদি বলা হয় সেটা জনাব তারেক রহমানকে আপনাকে বলতে হবে। 14 জুলাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের হামলার ভয়ে কিন্তু মিছিল বের হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু সেখানে ছাত্রদলের নেতৃবৃন্দ কিন্তু শাহবাগে এসে কিন্তু মিছিল জড়ো হয়ে কিন্তু পরবর্তীতে একটা মিছিল এসে কিন্তু শাহবাগের ব্যারিকেডটা ভেঙে ফেলে। সেদিন আমি গ্রেপ্তার হতাম, আমাকে ঘিরে ফেলেছিল, কারণ আমি ফ্রম দ্য বিগিনিং লাস্ট 16 বছরে মেনি টাইমস আমি কারান্তরীণ ছিলাম। আমি গুলিবিদ্ধ হয়েছিলাম 2015 সালে। আমার ডান পায়ে 4 বার অপারেশন হয়েছিল। একটা পথশিশু, আমরা তাদেরকে টোকাই বলে আখ্যায়িত করি, তারা লড়াই করেছে, তারা সংগ্রাম করেছে, তারা এসে আমাদেরকে বলেছে ভাই আপনারা রাজনীতি করেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। এই যে ভোটারবিহীন একটা স্বৈরাচার হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রমাণিত করা, এই কাজগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোই করেছে। ছাত্র দলের অবদান কতটুকু এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, আমি ছাত্রদলের অবদান কতটুকু সেটা আমি বলতে চাই না, আমি বলবো না, আমি দাবিও করব না। কারণ আমরা বিশ্বাস করি এই গণঅভ্যুত্থানের রিসপেক্ট পুরো বাংলাদেশের সমগ্র মানুষের, সকল শ্রেণী পেশার মানুষের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্টেক। শুধু এককভাবে কেউ যদি দাবি করতে চায় সেটা আমি মনে করব যে ফ্যাসিস্টে যেরকম 71কে বিক্রি করছে, ঠিক তেমনি যদি কেউ নতুন করে আবার 24কে এরকম দাবি করতে চায়, 24 নিজেদের, তারাও ঠিক তেমনি বাংলাদেশে আগামী দিনে এই পরিণতি ভয় পরিণতির শিকার হবে বলে বিশ্বাস করি। দেখুন, আপনি যে প্রথমে কথাটা বলেছেন যে ক্যাম্পাসে যায়নি, ক্যাম্পাসে যদি না যায়, এই রাকিব ভাই নাসির ভাইয়ের কমিটির ঠিক আগ মুহূর্তে আমার শ্রাবণ ভাই জুয়েল ভাইয়ের কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রলীগ, হ্যাঁ ম্যাসিভলি আমরা তো সুযোগ পাইনি। ফ্যাসিস্টরা তো আমাদের মুক্ত গণতান্ত্রিক চর্চা, হ্যাঁ মানে আমি আপনার ওই জায়গাটাতেই বললাম যে মুক্ত গণতান্ত্রিক চর্চা ফ্যাসিস্টরা তো কাউকে করতে দেয়নি। এবং এই মুক্ত গণতান্ত্রিক চর্চার জন্যই কিন্তু আমরা বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করে গেছিলাম, বিভিন্ন মিছিল করে গিয়েছিলাম, কিন্তু আমরা সুযোগ পাইনি, কারণ সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের উপর চড়াও হতো। তো সেই জায়গায় আমরা ক্যাম্পাসে আমরা সবসময় যাওয়ার চেষ্টা করেছি, এবং আমরা বিভিন্ন সময় আমাদের ছাত্রদলের টিএসসিতে আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি যেই নির্মমভাবে নির্যাতন মানে তার উপরে যে আঘাত, তার উপর যেই হামলা হয়েছিল এটা আপনারা দেখেছেন। এই হামলা কিন্তু একটা নির্মমতার কিন্তু একটা রেজাল্ট আপনারা দেখেন, একটা উদাহরণ। তো এরকম কিন্তু আমরা ক্যাম্পাসে যাওয়ার চেষ্টা করেছি। এবং 5 আগস্টের পরে তো আমরা তো এটাই চেয়েছিলাম, 5 আগস্টের পরে প্রতিটি রাজনৈতিক শক্তি, প্রতিটি ছাত্র সংগঠন তাদের মুক্ত গণতান্ত্রিক চর্চা করুক, ক্যাম্পাসে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে, শিক্ষার্থীদের যেই কোনো যৌক্তিক আদায়ের লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলেমিশে কিন্তু কার্যক্রম পরিচালনা করছি, এবং অন্যান্য ছাত্র সংগঠনকেও তাদের মুক্ত গণতান্ত্রিক চর্চা করার সুযোগ দিচ্ছি। যেহেতু ছাত্রদল একটা বড় সংগঠন, আপনি এটা আইহভাবে বিশ্বাস করেন, এবং আমাদের জনসংখ্যা, কর্মী সংখ্যা, নেতার সংখ্যা অনেক বেশি। আমরা নিজেদেরকে কখনো ভাবি না যে আমরা সুপিরিয়র, আমরা সবাইকে ইকুয়াল ভেবে প্রতিটি ক্যাম্পাসে কিন্তু আমরা সকলকেই সমান অধিকার দিচ্ছি রাজনৈতিক চর্চা করার জন্য। আমি টিম 6 বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ চিটং বিভাগের আমি টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছি। সেই জায়গার মধ্যে আমরা প্রথমে 31 দফা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে গিয়েছিলাম। আমরা এমন হয়েছে গাছের পাশে, গাছের নিচে দাঁড়ানো শিক্ষার্থীরা রেস্ট নিচ্ছে, আমরা সেখানে গিয়ে আমরা ভাবি না যে আমরা ছাত্রনেতা, আমরা ভেবেছি আমরা অ্যাক্টিভিস্ট, আমরা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই 31 দফায় বাংলাদেশের চার্টার হবে ইনশাল্লাহ। এই 31 দফা বাংলাদেশের একটা রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা, সেটা 2023 সালের 13 জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে এটা আমরা তাদের কাছে পৌঁছাতে গিয়ে বিভিন্ন কোশ্চেন আমরা তাদের কাছ থেকে নিয়েছি, এবং তাদেরকে আমাদেরকে অনেক মেসেজ দিয়েছি, এবং এই কোশ্চেনগুলো আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে রিপোর্ট আকারে পেশ করেছি, এবং উনি এইগুলো নিয়ে আমাদেরকে আলাদা ফর্মুলা দিয়েছেন ওইভাবে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমাদের ছাত্রদলের ভূমিকা, ছাত্রদলের কার্যক্রমের পরিধি বোঝানোর জন্য আমরা বিভিন্ন শিক্ষার্থীর সাথে আলোচনা করি, ব্যাপক সাড়া পেয়েছি। এবং আমরা পরের সময় গিয়েছি আমরা ফর্ম বিতরণ করতে। এরপর আমরা 3 টাইমস প্রতিটি ক্যাম্পাসে গিয়েছিলাম, পরবর্তী ফর্ম বিতরণ করতে গিয়েছি। ফর্ম বিতরণ করার ওখানেও আমরা কিন্তু ব্যাপক সাড়া পেয়েছি। আমরা যেই বিশ্ববিদ্যালয়ে আমরা বা যেই মেডিকেল কলেজে বা যে ক্যাম্পাসে আমরা ফর্ম বিতরণের কর্মসূচি ঘোষণা করে দেখি যে সেখানে আলহামদুলিল্লাহ অনেক সাধারণ শিক্ষার্থী এসে ছাত্রদলের পতাকা দল আসার জন্য আশাবাদ ব্যক্ত করে ফর্ম নিয়েছেন। এর পরবর্তীতে আপনি নেতৃত্বের যে প্রশ্নটা করেছেন, আমরা টিম 6 এরকম এত সুন্দরভাবে যথোপযুক্ত বিশ্লেষণের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের চেষ্টা করি। সেখানে আমরা অনেক সিনিয়র যদি আমাদেরকে বলেও যে দেখো, তখন আমরা তাকে স্পষ্ট করে জানিয়ে দিই এই ক্রাইটেরিয়া তো পড়ে না, আমাদেরকে মাফ করবেন। আমাদেরকে কিন্তু দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই নির্দেশনাই দিয়েছেন, যাকে যোগ্য মনে হবে রুট লেভেল থেকে, কারণ বাংলাদেশের তৃণমূলের প্রবক্তা যদি বলা হয়
সেটা জনাব তারেক রহমানকে আপনাকে বলতে হবে। উনি তৃণমূলের রাজনীতিটাকে ভালোবাসেন, তৃণমূলে কীভাবে একজনকে পৌঁছিয়ে দেওয়া যায় এই কাজটা উনি ভালো বুঝেন। উনি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, আমরা ঠিক ওভাবে কিন্তু নেতৃত্ব নির্বাচন করছি এবং আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগের যে ঢালাওভাবে অভিযোগ চলে আসতো এখন আর সেই কাজগুলো আসছে না, কারণ এখন আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েই কিন্তু পাঠাচ্ছেন। তো সেই ক্ষেত্রে নেতৃত্ব নির্বাচনের শতভাগ স্বচ্ছতা করার চেষ্টা আমরা করছি, কিন্তু বিভিন্ন সময় দুই একটা অভিযোগ আসবে, সেটাকে আমরা এখন পর্যন্ত সেটা সেন্ট্রাল কমিটি দেখে কমিটি পোস্টপোন করে দেয়, এরকম কিন্তু স্থগিত অনেক কমিটি কিন্তু এরকম 2-4-5টা যে অভিযোগ আসছে স্থগিত করা হয়েছে এবং অনেক ক্যাম্পাসে কিন্তু ওই কমিটিগুলোর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে অভিযোগ আসলে। তো এরকম কার্যক্রম এটা আমরা নিতে পারি, কারণ আমি একটা কথা ওই আগেও বলেছিলাম যে আপনি তো চাইলেই ল এনফোর্স করে আপনার নৈতিকতা কেউ চেঞ্জ করতে পারবে না, আপনি আপনার মধ্যেই থাকবেন। তো আমরা চেষ্টা করি ইনশাল্লাহ সুন্দর নেতৃত্ব দেওয়ার জন্য। এরপর আপনি আরেকটা কথা বলেছেন বহিষ্কারের বিষয়টা, বহিষ্কার থেকে ফেরত আসার নজির খুবই কম। আমি আপনাকে এখন একটা উদাহরণ দিচ্ছি। আমি যদি বিষয়টা আমি পরবর্তীতে একটু নিজে উদ্যোগে একটু অনুসন্ধিৎসু তো নিজ উদ্যোগে খোঁজখবর নিয়েছিলাম চট্টগ্রামের পলিটেকনিক কলেজের সাবেক আহ্বায়ক এবং চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন। সেই আসিফ চৌধুরী লিমনকে সেই আগস্ট মাসের 15 তারিখে কিন্তু তার ব্যাপারে একটা অভিযোগ এসেছে দেখে তাকে বহিষ্কার করা হয়েছে। সেই বহিষ্কার এখন পর্যন্ত তাকে উইথড্র করা হয়নি। দ্যাট মিনস কি আপনার যে কোশ্চেনটা করেছেন যে বহিষ্কার করে আবার ফিরিয়ে আনা, সেই তো আসিফ চৌধুরী লিমন কিন্তু তার শাস্তি পাচ্ছে এবং তার ওই ব্যাপারটা যে ঘটনাটা যে অভিযোগটা এটা একদম পরবর্তীতে মিডিয়ার কারণেই কিন্তু সংগঠন সাথে কারণ আমি বলেছি যে মিডিয়ার চোখ দিয়ে দেখি আমরা, সংগঠনও দেখে অনেক সময়, তো তাকে বহিষ্কার করা কিন্তু পরবর্তীতে আমরা উচ্চতর অনুসন্ধান করতে গিয়ে দেখি তার এটা শিথিলযোগ্য, তবুও তাকে এখন পর্যন্ত তার বহিষ্কারাদেশ বহাল রেখেছে। তো এরকম কার্যক্রম সংগঠন করে যাচ্ছে এবং করবে অদূর ভবিষ্যতে। আমরা চাই একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা যারা গণমাধ্যম আছেন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, সত্যটাকে আপনারা যাচাই করে গণমাধ্যমে ছড়িয়ে দিবেন এই বিশ্বাস করি। আমার অংশগ্রহণ আমরা কেন্দ্র থেকে আপনি জানেন যে 16ই জুলাই আবু সাইদ যখন মৃত্যুবরণ করে গুলিবিদ্ধ হয় সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমরা 15ই জুলাই যখন শিক্ষার্থীদের উপরে হামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন কিন্তু ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। তার আগে যদি আমি 14 আর 13 জুলাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের হামলার ভয়ে কিন্তু মিছিল বের হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু সেখানে ছাত্রদলের নেতৃবৃন্দ কিন্তু শাহবাগে এসে কিন্তু মিছিল জড়ো হয়ে কিন্তু পরবর্তীতে একটা মিছিল এসে কিন্তু শাহবাগে ব্যারিকেডটা ভেঙে ফেলে। আপনারা গণমাধ্যম কর্মী, কারণ আপনাদের চোখ দিয়ে আমরা দেখি, আপনাদের মুখ দিয়ে কিন্তু আমাদের কানে শোনা যায়, তাই আমরা বিশ্বাস করি। সেক্ষেত্রে আপনারা আমার চেয়ে ভালো জানেন, তথ্য আমার চেয়ে ভালো রাখেন আপনারা। এরকম কিন্তু আন্দোলন কিন্তু প্রতিদিনই হচ্ছে। আর আমি কিন্তু 12 তারিখ 14 তারিখ আমি কিন্তু গিয়েছি বিভিন্ন জায়গায়। আমি আমার বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার ক্যাম্পাস, সেখানে যারা আন্দোলন করে আপনার 0 পয়েন্ট পর্যন্ত এসেছে আমি সেখানে গিয়েছি, তাদেরকে বিভিন্নভাবে এন্টারটেইন করার চেষ্টা করেছি, তাদের সাথে ভিউ এক্সচেঞ্জ করেছি এবং পরবর্তীতে আপনার 15 জুলাই যখন শিক্ষার্থীরা আহত হয়েছে সেখানে আমার 2-3টা ছোটো ভাই আমার অ্যাক্টিভিস্ট তারাও আহত হয়েছিল, আমরা তাদেরকে হসপিটালে ঢাকা মেডিকেলে দেখতে গিয়েছিলাম। এবং 16 তারিখে ছাত্রদল বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এবং সরাসরি, যদিও 12ই জুলাই ছাত্রদল বলেছে আমাদের কোটা সংস্কারের সাথে সম্পূর্ণভাবে আমরা সমর্থন করি এবং আমাদের সকল নেতাকর্মী যারা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট আছে সবাই ওই আন্দোলনে কিন্তু ঐক্যবদ্ধভাবে সমবেত হওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়েছিল। 16ই জুলাই অফিসিয়ালি কোনো ধরনের সাধারণ শিক্ষার্থীর উপর যদি একটা হামলা চলে তাহলে সেটার প্রতিরোধ ছাত্রদল গড়ে তুলবে। এই কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রদল দিয়েছিল এই ঘোষণাটা এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। ঠিক ওই দিনই ছাত্রদলের এক কর্মী সে নয়াপল্টনে মিছিল করে বাংলাদেশের প্রথম গুলিবিদ্ধ অনিক কুমার দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তারা ভেবেছিল যে তাদের ছাত্রলীগকে মোকাবেলা করতে হলে তাদের লাঠিসোঁটা লাগবে, এই প্রস্তুতি নিয়ে গিয়েছিল তারা, কিন্তু তারা সেখানে অস্ত্রের সম্মুখীন হয়েছিল। অনিক কুমার দাস সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী প্রথম তখন আন্দোলন চলাকালীন সময় দুপুর 2টা নাগাদ মেবি সে গুলিবিদ্ধ হয়েছিল, যে আবু সাইদ মারা গিয়েছিল। সেই 16 তারিখ থেকে এবং আমি নিজে, আপনি আমার অংশগ্রহণটা জিজ্ঞাসা করেছেন, আমি নিজে সারাদিন নয়াপল্টনে প্রোগ্রাম করেছি, তারপরে আমরা শান্তিনগর প্রোগ্রাম করেছি, এরপরে এসে সেখান থেকে অনিক কুমার দাসের গুলিবিদ্ধর খবর পেয়ে আমরা চানখারপুল হয়ে আমি যাচ্ছিলাম, সেখানে ছাত্রলীগের সাথে আমি এবং আমার বন্ধুরা সহ যারা আমরা যাচ্ছিলাম অনিক কুমার দাসের সাথে 10 ব্যাগ ব্লাড প্রয়োজন ছিল, ব্লাড নিয়ে তাদের সাথে আমরা ফাইট করেছি ছাত্রলীগের সাথে। এরপরে আমরা অবশেষে আহত একজনকে নিয়ে আমি আমার বন্ধুর পরামর্শক্রমে ঢাকা মেডিকেলে ঢুকে অনিক কুমার দাস এবং বিভিন্ন শিক্ষার্থী তাদের এবং ফেরদৌস এবং নাসিম শেখ এরা যখন আহত হয়েছিল তাদেরকে চিকিৎসার সুব্যবস্থা করে আমরা সেদিন আমি গ্রেপ্তার হতাম।
আমাকে ঘিরে ফেলেছিল। কারণ আমি ফ্রম দ্য বিগিনিং লাস্ট 16 বছরে মেনি টাইমস আমি কারো অন্তরীণ ছিলাম। আমি গুলিবিদ্ধ হয়েছিলাম 2015 সালে, আমার ডান পায়ে 4 বার অপারেশন হয়েছিল। তো আমি এই রকম ত্যাগ তিতিক্ষা আমরা ইউজ টু ছিলাম। আমাদের উপর একটা টার্গেট ছিল গভর্নমেন্টের, শেখ হাসিনা গভর্নমেন্টের। সবসময় আমাদেরকে প্রশাসন বিভিন্ন জায়গায় কিন্তু হয়রানি করার চেষ্টা করতো। পরে আমার ওখানে আমার এক ডাক্তার বন্ধু তার অ্যাপ্রন পরিয়ে আমাকে কিন্তু বের করে দিয়েছিল বাইক দিয়ে। প্রথমে আমার বাইক গিয়েছিল বামে না আগে ডানে গিয়েছিল, মানে এটা সিস্টেম করে আমরা পরামর্শ করি। আমি রাত্রে 12টায় ঢাকা মেডিকেল থেকে বের হয়েছিলাম। পরের দিন সকালে 17 তারিখ জুলাই মাসের গায়েবানা জানাজা দিয়েছিল সারা বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক। আমি ওই গায়েবানা জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত চত্বর থেকে অংশগ্রহণ করে পুরো সায়েন্স ল্যাব পর্যন্ত এসেছিলাম এবং আমরা মিছিল করেছিলাম, সারাদিন ওখানে অবস্থান করেছিলাম। 18 জুলাই ছাত্রদল সারা বাংলাদেশে বিক্ষোভ প্রদর্শন দিয়েছিল। সারা বাংলাদেশের পুলিশ প্রশাসন আমাদের সাধারণ শিক্ষার্থী সহ আন্দোলনকারীদেরকে মানে করেছিল, ওটা মানে সম্মুখ যোদ্ধা হিসেবে নিয়েছিল। আমরা কিন্তু 3 টাইমস প্রোগ্রাফুল একটা মিছিল করেছিলাম, আমি নিজে ছিলাম, এবং এরপরে কর্ণফুলি মার্কেটের সামনে একটা মিছিল করেছিলাম, আবার বিকেলে বেলি রোডের সামনে আমরা একটা মিছিল করেছিলাম। এরপরে 19 জুলাই শুক্রবার দিন আমাদের ছাত্রদল থেকে নির্দেশ প্রদান করা হয়েছিল যে তোমরা যদি পল্টনে আসতে পারো তাহলে আসবে, আর যারা না আসতে পারো আশেপাশে তোমাদের এলাকায় প্রতিরোধ গড়ে তুলবা। কোনো সাধারণ শিক্ষার্থী, কোনো সাধারণ জনগণ যেন ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের রোশানলে না পড়ে, তাদের অস্ত্রের মুখে না পড়ে, এবং পুলিশের সাথে তোমরা ফাইট করবা। সেদিন আমি সহ আমার বাসা ধানমন্ডিতে, আমি সহ আমার অনেক সহযোদ্ধা সেখানে একটা প্রতিরোধ গড়ে তুলেছিলাম সায়েন্স ল্যাবে আমরা জুমার নামাজ পড়েছি। হ্যাঁ, ওখানে আপনি জানেন বাটা সিগন্যাল মোড়ে বিশাল একটা নৌকা সাজিয়ে তারা কিন্তু আওয়ামী লীগের একটা ঘাঁটি করেছিল, যেখানে অস্ত্র রাখতো, গোলা বারুদ রাখতো, যেখানে বোম রাখতো। এই জিনিসগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু পরবর্তী সময় ট্রান্সফার করতো। এই সায়েন্স ল্যাব মোড়ের এই জায়গাটা বাটা সিগন্যালের এই নৌকার ভিতরে কিন্তু ছিল। আমরা ওটা দখলে নিয়েছিলাম এবং সেদিন আমরা ঘোষণা করেছিলাম আজ থেকে বাংলাদেশ শেখ হাসিনা মুক্ত, আওয়ামী মুক্ত বাংলাদেশ, সেই 19 তারিখে, এবং লড়াই করেছিলাম। সেদিনই কিন্তু হেলিকপ্টার থেকে আমার পাশেই ছোড়া গুলিতে কিন্তু একটা ছেলে, জিহান নাম, শহীদ, সে মারা গিয়েছে আমার সামনে। আমরা কিন্তু সায়েন্স ল্যাবে হেলিকপ্টার থেকে গুলিবিদ্ধ হয়ে প্রথম সে মারা যায়। তো এর আগে তো আপনি জানেন হেলিকপ্টার নিয়ে বিভিন্ন ওই ব্র্যাক রামপুরেতে হচ্ছে, ওই অঞ্চলে তখন ঢুকে এবং আমাদেরকে টার্গেট করে আমরা কিন্তু 10-15 জন একদম পুরো হেলমেট পরে একদম ছিলাম, মাস্টার্স যেন আমাদের চিনতে না পারে। আমরা কিন্তু এটার রিফ্লেকশন কিন্তু আমাদের অনেক বন্ধু গ্রেপ্তার হয়েছে, যে কোথায় কাজে জিয়াউদ্দিন পাচ্ছে তাকে খুঁজে বের করতেই হবে তোমার, কারণ সে এই পুরো সায়েন্স ল্যাব থেকে একদম এই জায়গাটা কাটাবন পর্যন্ত আমরা আমাদের দখলে রেখেছিলাম, সেটা পুরো সন্ধ্যা পর্যন্ত। পরবর্তীতে এই আন্দোলনটা সন্ধ্যা সাধারণ মানুষ নেমে গেছে, তারপর আমরা গ্রিন লাইফ হসপিটাল পুরো গ্রিন রোডটা আমাদের দখলে রেখেছিলাম। আপনারা গণমাধ্যম কর্মী হয়তো এই তথ্য আপনাদের কাছে আছে। এবং আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই জায়গার মধ্যে ওই সময় আমি নিজেও স্প্লিন্টার আমার মাথায় এবং আমার ঘাড়ে ছিল। আমি কিন্তু ট্রিটমেন্টের জন্য যাইনি, কারণ এরকম অসংখ্য স্প্লিন্টার বিগত 16 বছর আন্দোলনে আমার গায়ে বিধে আছে, তাই আমি ট্রিটমেন্টও যাইনি। আমার বন্ধুরা জোর করতে চেয়েছিল যে তুই আমাদের লিডার, তুই যদি না যাস তাহলে তো আন্দোলন আমরা কীভাবে করবো, দিক নির্দেশনা তো প্রয়োজন হবে। আমি বলছি না, আগে যারা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে 3 জন আমাদের সাথে ওই দিন শহীদ হয়েছে, এখানে 3 জনকে আগে তোরা ট্রিটমেন্টের ব্যবস্থা করে, যদি মৃত হয়ে যায় তাহলে তাদের কীভাবে করবে। এর পরবর্তী সময়ে আমার সকল সহযোদ্ধারা মিলে আমরা কিন্তু ওইটার বন্দোবস্ত করে আবার আন্দোলন করেছি। তারপরে 20 জুলাই রামপুরায় ছিলাম। 20 জুলাই আমরা কারফিউ ভেঙেছিলাম। ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষণা দিয়েছিল আমরা কারফিউ ভাঙবো। সেখানে আমাদের বর্তমান সাধারণ সম্পাদক নাসিরের নেতৃত্বে আমরা কিন্তু কারফিউ ভেঙে কিন্তু মিছিল করেছিলাম, এবং আমরা সেটা শান্তিনগর মোড় থেকে আপনার এরোমা হসপিটাল পর্যন্ত মিছিল নিয়ে এসেছিলাম, এবং সেখানে আমাদের পুলিশে হামলা করে আমাদের উপরে। সেখানে আমরা কিন্তু আগুন জ্বালিয়ে সারা জায়গার মধ্যে আমাদের একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলাম। এভাবে এরপরে বিকেলবেলা রামপুরায় সারাদিন ফাইট করেছিলাম, এবং সেখানে আমার সামনে 6 থেকে 7 জন সাধারণ জনগণ মারা গেছে। একটা পথ শিশু, আমরা তাদেরকে টোকাই বলে আখ্যায়িত করি, তারা লড়াই করেছে, তারা সংগ্রাম করেছে, তারা এসে আমাদেরকে বলেছে ভাই আপনারা রাজনীতি করেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। কারণ মানুষের মাঝে পারসেপশন আছে, যারা রাজনীতি করে তাদের কাছে হয়তো অন্যান্য অনেক কিছু থাকে প্রতিরোধ গড়ে তোলার, তারা আমাদের কাছে এসে বলতো, কিন্তু আমরা সেই জায়গাটা থেকে ওদেরকে বোঝানোর চেষ্টা করতাম। আমি মেনশন করতে চাই না অনেক কিছু, সংগ্রামের সময় আমরা অনেক কাজ করেছি, অনেক কাজ করার কারণেই কিন্তু আজকে সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ব বলে স্বপ্ন দেখি আজকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বসবাস করছি। এরকম
21 তারিখে খুব সকালে ভোরে আমি ওই অঞ্চলে এক হসপিটালে ঘুমিয়েছিলাম। ওই 21 তারিখে আবার ফাইট শুরু করেছে, সারাদিন ফাইট করে 21 তারিখে রাতে সন্ধ্যার আগ দিয়ে আমি যখন বাসায় ফিরবো তখন আমার একটা বাটন ফোন ছিল, পুলিশ আমাকে ধরেছিল। ওই বাটন ফোন আমার একটা বন্ধুকে ফোন দিয়েছিল যে কোথায়, আমি সব নাম্বার ডিলিট করে দিয়েছিলাম, কোথায় তুই, অফিসে আসবি না? পুলিশ যখন ফোন দিয়েছে ওর কাছ থেকে, খুব চতুর ছিল সাইফুল, আমার বন্ধু, সেন্ট্রাল ছাত্রদলের সহসাধারণ সম্পাদক, ও খুব চতুরতার সাথে আনসার দিয়েছিল, তুই অফিসে আসবি না, তোর জন্য কতক্ষণ বসে থাকবো, দেশের পরিস্থিতি ভালো না, আমি বের হয়ে যাব। এর পরবর্তী সময় পুলিশ যখন আমার সাথে কথা বলতেছে, ছাত্রলীগ যুবলীগ তখন তাদের মোটরসাইকেল বহন নিয়ে আমার দিকে আসতেছিল, আমার মনে হচ্ছিল আই ডোন্ট নো কোন দিকে যাচ্ছে। আমি ভয়ে পাশের একটা বাসার মধ্যে একজনের নাম জিজ্ঞেস করে ঢুকে গিয়েছিলাম। সেখানে আমি 2 রাত 1 দিন আমি সেখানে কোনো অনাহারে এবং আমার সকল ধরনের মল ত্যাগ করেছি, কিন্তু একই জায়গায় ঘুমিয়েছি 2 রাত এবং 1 দিন। এরকম অসংখ্য অবর্ণনীয় চিত্র কিন্তু আমাদের জীবনে ঘটে গেছে জুলাই আন্দোলনে। এই কারণে জুলাই আন্দোলন কারো না, একার না কারো, জুলাই আন্দোলন সবার। এখানে ছাত্র দলের স্টেক আছে, সকল ছাত্র সংগঠনের স্টেক আছে। 16 বছরে আমরা আন্দোলনরত ছিলাম। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী যেই কোনো আন্দোলনে কিন্তু আমরা একদম সবাই সর্বাগ্রে এসে কিন্তু আমরা অংশগ্রহণ করেছি। বিগত 16 বছর অনেক আন্দোলন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে, তার সাথে সাথে ছাত্রদল ঐক্যবদ্ধ হয়ে করেছে এবং আমাদের ছাত্রদলের অনেক নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে এবং বিভিন্নভাবে দমনপীড়ন এবং নিপীড়নের শিকার হয়েছে। আমরা যখন আন্দোলনরত ছিলাম, এই 16 বছরের আন্দোলনের একটা রিফ্লেকশন কিন্তু এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান। ছাত্র জনতার গণ অভ্যুত্থান কিন্তু আমরা যদি বলি যে এটা আমরা মাত্র 36 দিন বা 1 মাসে নিয়ে আসছি, এটা কিন্তু আমি কখনো একমত হব না। কারণ আমি তখন সদ্য কারামুক্ত ছিলাম। আমি কারাগারে কেন গিয়েছিলাম? ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করতে গিয়ে তো আমি কারান্তরীণ হয়েছিলাম। তো সেই ক্ষেত্রে এই আন্দোলনকে আমি কখনোই এত শর্ট টাইমের সফল আন্দোলন বলবো না। এটার সূতিকাগার সেই 2012 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের দাবিতে যখন বিএনপি আন্দোলন সংগ্রাম করেছিল সকল দলকে নিয়ে, তারপর থেকে আস্তে আস্তে 14 নির্বাচন, তারপরে 18 নির্বাচন, তারপরে হচ্ছে 24 নির্বাচন, এই যে জনমত সৃষ্টি করা, এই যে ভোটারবিহীন একটা স্বৈরাচার হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রমাণিত করা, এই কাজগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোই করেছে। আর ওই রাজনৈতিক দলগুলো কিন্তু নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ঠিক তেমনি আপনি জানেন 12 অক্টোবর 2023 সালে ফ্যাসিবাদ বিরোধী একটা ছাত্র কনভেনশন হয়েছিল ছাত্রদলের উদ্যোগে। তাহলে আপনি মনে আছে 12 অক্টোবর সেই দিন আমরা কিন্তু সেখানে ফ্যাসিবাদ বিরোধী একটা ছাত্র কনভেনশন হয়েছিল, ছাত্র ঐক্য গঠিত হয়েছিল। সেই কাজগুলো কিন্তু তখনও কিন্তু গণ অভ্যুত্থানের কোনো ধরনের মেসেজ আমরা পাইনি। তো একটা আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে ছাত্রদলের ভূমিকা কতটুকু আপনি জানতে চেয়েছেন। আমি একজন ছাত্রদলের অ্যাক্টিভিস্ট হিসেবে আমি বলছি, প্রথম দিন থেকে যারা বিশ্ববিদ্যালয়গুলোতে যেদিন থেকে প্রথম দিন থেকে যারা বিশ্ববিদ্যালয়ে আপনার আন্দোলন করেছে, তারা ম্যাক্সিমাম রানিং ছাত্রদলের নেতৃবৃন্দ ছিল। আমি একটা কোট করে আপনাকে বলি, আমার ছাত্রদলের যে কোনো একটা অ্যাক্টিভিস্টকে, আমি তখন কারান্তরীণ ছিলাম, মুক্ত হয়ে আমি বাসায় রেস্ট কিছু, ডক্টরের পরামর্শক আমি কিছুদিন রেস্ট প্রয়োজন শারীরিক জটিলতার কারণে। তখন আমি আমার জুনিয়রদের সাথে কথা বলতো ভাই আমরা স্লোগান দিচ্ছি, কারণ অনেক সাধারণ শিক্ষার্থী স্লোগান দিতে পারতো না। আমরা স্লোগান দিচ্ছি, কিন্তু ভাই আমাদের ভয় হচ্ছে আপনাদের সাথে ছবিগুলো বের করে ওরা কিন্তু আমাদেরকে ছাত্রদল ট্যাগ দিয়ে দিচ্ছে, আন্দোলন সফল হওয়ার পিছনে অনেক প্রবলেম জটিলতা হতে পারে। তখন আমরা তাদেরকে বলেছি যে তোমরা আমাদের কেন্দ্র থেকে কিন্তু সবসময় মনিটরিং করছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু তো সবসময় আমাদের মনিটরিং করছে এবং বিভিন্নভাবে আহ্বান করছে এবং মেসেজ দিচ্ছে। তো আমরা ওই ছাত্রদলের ওই নেতাকে তখন আমরা বলেছিলাম তোমরা স্লোগান শিখিয়ে দিবা, কারণ তোমরা যদি ফ্রন্টে থাকো তাহলে কিন্তু আন্দোলন সফল হবে না, যে কোনো আন্দোলন, তাহলে কিন্তু একটা যেই কোটা সংস্কার চাও সেটা হবে না। এইভাবে কিন্তু আমরা তাদেরকে গাইডলাইন দিতাম। 11ই জুলাই আপনি জানেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্রলীগ যুবলীগ একত্রিত হয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনের উপর হামলা করেছিল। সেখানে নেতৃত্ব দিয়েছিল কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এবং সদস্য সচিব। আপনি হয়তো নিউজে এই জিনিসগুলো দেখতে পারবেন। এবং সেদিন আমার কাছে মোবাইলে ছাত্রদলের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সচিব শুভ পাঠিয়েছিল যে আমাদের উপর হামলা হয়েছে, ইউ শুড ডু সামথিং, এবং সে আমার বন্ধু দেখে আমাকে মেসেজটা করেছিল। তখন আমরা এটা ছড়িয়ে দিয়েছিলাম এবং তারপর থেকে ছাত্রদলের বিভিন্নভাবে আমরা, কারণ আমাদেরকে যদি ট্যাগ দিয়ে আন্দোলনটাকে স্থিমিত করে দেয় তাহলে তো গণ অভ্যুত্থান ঘটতো না। এই আপনি দেখবেন কিন্তু ছাত্রদলের অনেক নেতাকর্মী কিন্তু আপনার গ্রেপ্তার হয়েছিল, নির্মম নির্যাতনের শিকার হয়েছিল। আপনি আমাকে একটা কোশ্চেন করেছিলেন যে ছাত্রদলের অবদান কতটুকু। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমি ছাত্রদলের অবদান কতটুকু সেটা আমি বলতে চাই না, আমি বলবো না, আমি দাবিও করব না। কারণ আমরা বিশ্বাস করি এই গণ অভ্যুত্থানের স্টেক পুরো বাংলাদেশের সমগ্র মানুষের,
সকল শ্রেণী পেশার মানুষের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্ট্রাইক। এটা কারো একার না, কোনো দল না। যে নতুন দল ওপেন হয়েছে সেই নতুন দলেরও একার না, এবং ছাত্র শিবিরেরও একার না, ছাত্র দলেরও একার না। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ক্রেডিট সকলের, সকল গণমানুষের। আপনি আমাদের খালামণিরা যারা আমরা আন্দোলন করার সময় পানি নিয়ে আমাদেরকে পানি খাইয়েছিল, আপনি একটা লোক, আমার এখনও মনে আছে রামপুর আমি ফাইট করার সময় আমার স্প্লিন্টার এসে আমার মাথায় পড়েছিল, আমার সহযোদ্ধা বন্ধু আমাকে যখন এক পাশে নিয়েছিল, তখন একটা বৃদ্ধ বয়সী একটা পুরুষ এসে সে আমার মাথার মধ্যে বরফ দিচ্ছে। ওই লোকটাও এই স্টেকের, এই ছাত্র গণ অভ্যুত্থান স্টেকের দাবিদার। শুধু এককভাবে কেউ যদি দাবি করতে চায়, সেটা আমি মনে করব যে ফ্যাসিস্টে যেরকম 71কে বিক্রি করছে, ঠিক তেমনি যদি কেউ নতুন করে আবার 24কে এরকম দাবি করতে চায়, 24 নিজেদের, তারাও ঠিক তেমনি বাংলাদেশে আগামী দিনের পরিণতি ভয় ভয় পরিণতির শিকার হবে বলে বিশ্বাস করি।